বাহ বাহ, দারুণ। এখানে আসলে মনটা একবারে জুড়িয়ে যায়। কি সুন্দর পাখির ডাক, কীর্তন খোলা নদী, কি সুন্দর পরিবেশ, বুক ভরে নিঃশ্বাস। আইতে নদী যাইতে খাল, মগো বাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল, মগো বাড়ি বরিশাল। মোর বাপে শহীদার, হ্যার বাপে দহাদার। মোরে সেনো মুই কেডা, বরিশাল্লা বেডা। কি মোরে সেনসো? ঘাড়ে ধরে এমন এক আসার দিব, একবারে সবকিছু গেডিডা বাইঙ্গে যাইব। যাও ওইখানে গিয়ে বসো। প্রিয় দর্শক, সবাইকে সাথে নিয়ে আজকে আমরা বরিশালে আছি। আজকে আমরা কীর্তন খোলা নদীর পাড়ে যে জাহাজটা ভিড়েছে সেই জাহাজের ডেকে আছি আমরা। আচ্ছা, এত কিছু বাদ দিয়ে কেন আমরা ডেকে আছি? কেন কেন? কারণ এই শোয়ের ডিরেক্টর তিনি বলেছেন সবাইকে ডেকে আন। সবাইকে সাথে নিয়ে শুরু করছি মার্শাল প্রেজেন্টস হাসো সিজন 7। আমরা নদীর ধারে আছি, আর এ পাশে রয়েছেন মাঝির ছেলে ব্যারিস্টার নায়ক আমিন খান, আর এখানে আমাদের হাজার ছেলের ক্রাশ শবনম ফারিয়া, আর এ পাশে রয়েছেন আমাদের সবার প্রিয় মানুষ তুষার খান। এ পাশে রয়েছে আমাদের 4 মেন্টর, তাদের জন্য জোরে একটা হাততালি। আর এ পাশে রাবার ব্যান্ডের সঙ্গে আমি আবু হেনা রনিক। ওকে, এটা এমন একটা শো যেই শোয়ে ডিরেক্টর লাগে 2 জন, বিচারক লাগে 3 জন, মেন্টর লাগে 7 জন, রাবার ব্যান্ডে মিউজিশিয়ান 5 জন, কিন্তু যেটা ভালো সেটা একটাই যথেষ্ট। এই শোয়ে যে হবে চ্যাম্পিয়ন তাকে মার্সেল দিচ্ছে নগদ 5 লক্ষ টাকা। যে হবে ফার্স্ট রানার আপ তাকে দেওয়া হবে নগদ 3 লক্ষ টাকা মার্সেলের তরফ থেকে। এমনকি যে হচ্ছে সেকেন্ড রানার আপ তাকে মার্সেল হতাশ করবে না, তার জন্য থাকবে 2 লক্ষ টাকা। যে এপিসোড উইনার তাকে দিচ্ছে মার্সেল আকর্ষণীয় পুরস্কার, একটি করে মার্সেল রাইস কুকার। যে বাদ চলে যাবে তাকে দিচ্ছে মার্সেল পুরস্কার। মার্সেলের জন্য জোরে একটা করতালি। আচ্ছা, আমরা এখানে আনন্দ উল্লাস করছি। প্রথম পারফর্মারকে ডাকবো। বরিশাল এসছি, বরিশালের অনেক কিছু আমরা খাবো, তাই তো? কিন্তু তার আগে আমি একটু বলতে চাই যে এই জাহাজে কেমন লাগছে, আমাদের এই 3 জনকে একটু বলতে চাই কেমন লাগছে বরিশাল এসে। বরিশাল হচ্ছে বাংলাদেশের, আমি বলি যে রূপের স্বর্গ। হ্যাঁ, বাংলাদেশের সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে বরিশালে অবশ্যই যাওয়া উচিত। অসম্ভব সুন্দর একটি জায়গা, অসম্ভব সুন্দর এখানকার মানুষ, প্রকৃতি, সব কিছু। সেই সুন্দর থেকে বেছে বেছে আজকে যারা এখানে পারফর্ম করবে, আশা করি এই অনুষ্ঠানটা তারা আরও বেশি সুন্দর করে তুলবে। ওকে, মাঝখানে যিনি আছেন তিনি ইংলিশ লিটারেচারে পড়েছেন, তার কাছ থেকে জানতে চাইবো আমরার ইংলিশ কি? আস বা উই। উই, উই মানে আমরা। হ্যাঁ, বরিশাল বিখ্যাত আমরার জন্য। সেই আমরা আমরা বরিশাল এসছি, ভালো লাগছে। আমার এলাকার যে জিনিসটা ফেমাস, বরিশালও সেই জিনিসটা ফেমাস, সেটা হচ্ছে ইলিশ মাছ। সো আমি তো, আমার স্বাস্থ্য দেখলে বোঝা যায় আমি খেতে পছন্দ করি, সো আমি ওটা নিয়ে বেশি এক্সাইটেড। ওকে, আমি আর আমিন ভাই একবার বরিশালে গিয়েছিলাম, লালখানে। সেখানকার ইলিশ, এত বড় ইলিশ আমাদের জন্য আয়োজন করেছিল বরিশালের মানুষ। একটা হাততালি বরিশাল। তুষার ভাই, বরিশালের কি ভালো লাগে আপনার? বরিশালের মানুষ ভালো লাগে। আচ্ছা, বরিশালের মানুষ হই হাও হো করে কথাবার্তা বলে, এবং ওদের অন্তরটা ওরকম হো হা হা এরকম অনেক বড়। ওকে, একটা হাততালি হোক বরিশালের মানুষের জন্য। বলছিলাম যে 2 জন ডিরেক্টর, এত বিচারক, এত মেন্টর, সব কিছু দেখে এখন থেকে 2-1 জন মনে হয় ভাবছেন যে এত কিছু না হলে মনে হয় হতো, এত লাইট, এত সেট একটু কমালেও মনে হয় হতো, এরকম কি ভাবছেন কি না? যিনি এত পুরস্কার দিচ্ছেন, একটু তাকে ডেকে নিতে চাই। মার্সেলের
স্পেশাল গেস্ট দুইজন অতিথি রয়েছেন, আমি একটু তাদেরকে আসতে বলবো। মুস্তাফিজুর রহমান ভাই এবং রোমান ভাই রয়েছেন, আমি দেখতে পাচ্ছি। প্লিজ আপনারা একটু যদি আসেন, প্লিজ ওয়েলকাম। ওকে, আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি হি ইজ ডেড। ডেড মানে আমাদের স্পন্সর করে তিনি ডেড না, ডিইডি, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মার্সেলের। একটা জোরে করতালি হোক মুস্তাফিজুর রহমান ভাইয়ের জন্য। আরও একজন আমাদের সঙ্গে রয়েছে, ডিওডি, ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রোমান ভাই, তার জন্য জোরে একটা হাততালি হোক। ওকে ভাইয়া, আমরা আপনার কাছে অনেকবার আমরা বলেছিলাম যে কবে শুরু হবে, শেষ পর্যন্ত শুরু হলো। আপনার এসে কি মন ভরেছে যে ঠিকঠাক আছে আমরা সব কিছু? একটু কাইন্ডলি বলেন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এনটিভি পরিবারকে। তো আমরা আসলে প্রতিবারই কিছু নতুনত্ব দেখতে পাই, তো এবারও এসে ইনশাল্লাহ সেট দেখে আমরা অনেক খুশি। আর প্রোগ্রামের মান নিয়ে আমরা বরাবরই কথা বলি। এখানে আমাদের আমিন খান স্যার আছেন, তো আমরা এই প্রোগ্রামটা প্রতিবারই করতে চাই। তো অলরেডি হচ্ছেও প্রতিবার, এবার হয়তো একটু দেরি হয়েছে, বাট নেক্সট থেকে ইনশাল্লাহ একদম টাইম টু টাইম এই প্রোগ্রামটা হবে। আচ্ছা, একটা জোরে হাততালি। ওকে, রোমান ভাই এসছেন, রোমান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, যেহেতু আপনি মিডিয়া সেকশনটা আপনি একটু তদারকি করেন একসাথে। তো কি মনে হয় যে এবার কেমন সাড়া ফেলেছে? গতবারের আয়োজনের পর থেকে এবারের আয়োজন নিয়ে বেশ কিছু প্ল্যানিং ছিল আমাদের মধ্যে, এবং আমরা আসলে বেশ কিছু এক্সাইটমেন্ট কাজ করছিল আর কি। এবারে আরও বেটার কিছু হবে। যাও, আজকে আমরা দুজনে সেটে আসলাম, চমৎকার আয়োজন। স্পেশালি ধন্যবাদ দিতে হয় এনটিভিকে। আমরা আসলে সবসময় চেষ্টা করেছি সাথে থাকার জন্যে, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আমাদের পাশে থাকলে এই শো আরও আলোকিত হবে, আরও ঝলমলে হবে, এবং আমরা আরও অনেক মানুষকে হাসি খুশি রাখবার জন্য চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ। মার্সেল থেকে যেহেতু অতিথিরা এসছেন আমাদের এই অনুষ্ঠান দেখে, নিশ্চয়ই এরপরে এই যে মাঝে যে একটা দেরি হয় না, আমার মনে হয় যে এই দূরত্ব ঘুচে যাবে, মার্সেল আরও সমৃদ্ধ হবে। একটা জোরে করতালি হবে। আমরা যেহেতু বরিশালে এসেছি, বরিশালের অডিশন কেমন ছিল শুরুতেই চলুন সেটা দেখে নেওয়া যাক। চলুন দেখে নিই। আমাদের অডিশনে অংশগ্রহণ করার জন্য প্রতিযোগীরা কিন্তু বরিশাল শিল্পকলা একাডেমির ভেতরে অপেক্ষা করছে। চলুন দেরি না করে অডিশন ভেন্যুতে যাই আর তাদের সাথে কথা বলে দেখি তাদের কি অবস্থা। হ্যাঁ, আপনি কি জন্য অডিশনে এসেছেন? হাসর অডিশনে আসছি, আমি হাসরে পারফর্ম করতে চাই, আমি টিকতে চাই, এবং সমস্ত মানুষকে আমার যে লেখা জোকসগুলো আমি শুনেই আনন্দ দিতে চাই। প্রস্তুতি কেমন আজকের? হ্যাঁ, মোটামুটি ভালো আছে, দেখি এখন সামনে কি হয়। বেস্ট অফ লাক। এবারে আমরা লম্বা চুলওয়ালা আরেকটা ভাইয়ের সাথে কথা বলবো। হ্যালো, আপনার আপু? মায়া। আচ্ছা, কবে থেকে হাসো দেখছেন? আমি সিজন 5 থেকে দেখছি। আচ্ছা, তো মায়ার জালে আজকে আমাদের হাসু সবাইকে ফেলবেন তো? ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক আপু। ওকে, বরিশাল অডিশনে যে কথা বললো সে হচ্ছে আমাদের সরোজ, আমাদের হাসরি একজন, দারুণ অ্যাঙ্কারিং করছে, তার জন্য জোরে হাততালি হোক। কথা বাড়াবো না, বরিশাল থেকে প্রথম যাকে পেয়েছি সে দেখতে ছোট, কিন্তু তার আত্মবিশ্বাস অনেক 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 বেশি। ব্যাকস্টেজে একবার গিয়েছিলাম, তাকে দেখেই মনটা ভরে গেছে। শুরুটা দুর্দান্ত হবে আজকে। মোহাম্মদ মহিবুল্লাহ কেমন অডিশন দিয়েছিল চলুন শুরুতে একটু এক ঝলক দেখে নিই। আগে আমি অনেক মন খারাপ করতাম, ইংরেজি শেখার পর এখন মুড অফ হয়। আমি আমার প্রতিবেশী পাশে, তার দুটি ছেলে আছে, ছেলেগুলো প্রচণ্ড বেয়াদব। তারা বাবার কথা শুনে না, মায়ের কথা, কার কথাই শোনে না। আমি আম্মুকে দেখাই বলি, আম্মু দেখছো ছেলেগুলো কি বেয়াদব, এরকম বেয়াদব আমি আমার বাপের জন্ম দেখিনি। আমার আম্মু ঠাস ফিরকা চট দিয়ে বলে, জন্ম আমি দিছি না, তোর বাপে দিছিল। তো তুমি ঢাকায় গেলে 2 মাস একা একা কিভাবে থাকবা? কেন, আপনাদের সাথে থাকবো। একা একা সব করতে পারো, একা একা খেতে পারো? হ্যাঁ। তোমার একা একা ঘুমাতে ভয় লাগে না? না, আমি একাই ঘুমিয়ে বসে। যদি ওখানে তো ভূত টুত আছে, সমস্যা হবে না? ভূত আমার দেখে ভয় পেব। বুঝতে পারছি, কোনোভাবে আটকানো যেতেছে, হ্যাঁ কোনোভাবে আটকানো যেতেছে। আসো আসো আসো, নিয়ে যাও। এসো 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 আসো মার্সেল
সবাই গালে হাত দিয়ে মুগ্ধভাবে শুনছে। এই যে ছোট বাচ্চা ও শুরু করেছে, আমার মনে হয় যে ছোটবেলা থেকেই শুরু করা উচিত। আমি ছোটবেলায় যখন আপুরা কোলে টোলে নিত, গুদু গুদু উটু আই লাভ ইউ বলতাম, সেও খুশি হতো, উনি আমাকে আই লাভ ইউ বলেছে, আই লাভ ইউ রনি। সেই তাকে যখন বড় হয়ে যখন বলতে যাই না, ঠাটিয়ে চড় দিতে চাই। বিশ্বাস করি যে যা কিছু ছোট থেকেই শুরু করা উচিত। আসছে বরিশাল থেকে মোহাম্মদ মহিবুল্লাহ। আসসালামু আলাইকুম জাজেস। রনি চাচ্চু। চাচ্চু মায়ের সামনে কাঁচের গ্লাস ভাঙলে বোঝা যায় সন্তান আপন নাকি কাঁচের গ্লাস। ভাই কাকে বিশ্বাস করব? নিজের মাও সকাল 8টায় ডাক দিয়ে বলে মহিবুল্লাহ 11টা বাজে ওঠ। চুল পড়া কমানোর জন্য সব তেল ব্যবহার করা শেষ, এখন শুধু কেরোসিন তেলটাই বাকি। আমি পরীক্ষা হলে প্রশ্ন হাতে পাওয়ার পর সর্বপ্রথম পাশে জনের দিক তাকাই, কারণ ও খুশি তা আমি খুশি। রনি চাচ্চু, আমার বাসায় খাবার টেবিলে 2টা অপশন থাকে, 1 খাইলে খা, 2 না খাইলে উঠে যা। আমার মতো যারা আছে তাদের জীবনে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে 1 ক্লাসে প্রথম হওয়া যাবে না, তাহলে হিংসা করবে। 2 সময় মতো ক্লাসে যাওয়া যাবে না, শিক্ষক তোমাকে মনে রাখবে। 3 পরীক্ষা দেওয়া যাবে না, কারণ বেজ্জতের সাথে 2-3 পাওয়ার থেকে সম্মানের সাথে 0 পাওয়াই ভালো। সেদিনকা আমিন স্যারকে জিজ্ঞেস করি, আমিন স্যার আপনি কি কখনো পাগলাগারোতে গেছেন? আমিন স্যার বলেন, গেছি মানে 100 জন বরযাত্রী নিয়ে গেছি। মহিবুল্লাহ দুর্দান্ত দুর্দান্ত। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 7-এ। 7-এ পড়ো, বাহ। তোমার এই মূল মন্ত্র তুমি কি ফলো করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই হাসতে কি ফার্স্ট হওয়া যাবে না? যাবে না, এটা তো স্কুল না। স্কুল না, এটা তো স্কুল না। ওকে, আমাদের বিচারকদের কেমন লাগলো? শুরুতে আমিন ভাই বলবেন। এই মহিবুল্লাহ কাছে আসো। যাও যাও যাও। ওরে বাপ রে বাপ। ওর মতো বয়সে স্টেজে দাঁড়ানো তো দূরের কথা, ক্লাসেই দাঁড়াতে পারতাম না ঠিক মতন, ভয়। আর ও রীতিমতো স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারফর্ম করে যাচ্ছে। হ্যাঁ, অনেক ভালো করেছো, সামনে আরো ভালো করতে হবে। জোকসগুলো অনেক ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, ওকে, অল দ্য বেস্ট। ওকে, আমার মনে হয় যে ও ভাবছে যে এইভাবে যদি, যেভাবে আমিন ভাই ডেকে বুকে জড়িয়ে ধরলো, সেইভাবে যদি পরের অপশনটা খোলা থাকে কেমন লাগে বলো? তখন কি তোমার মানে মন ভালো হবে নাকি? ওর ভালো না লাগলে ওর বাবার ভালো লাগবে। আমিন ভাই এটা ভালো জানে। আমিন ভাই যেহেতু বাবা হয়েছে, উনি জানে বাবাদের এটা খুব ভালো লাগে। স্বপ্ন ফারি, আপনি বলবেন। অনেক ধরনের পার্টিসিপেন্টদেরকে আমরা দেখেছি, কিন্তু অনেক অনেক মানে অভিজ্ঞ পার্টিসিপেন্টদের থেকে এই পিচ্চি বাচ্চাটা এসে স্টেজে অনেক কনফিডেন্টলি অনেক সুন্দরভাবে পারফর্ম করেছে। এটা কিন্তু খুব কঠিন, এত ক্যামেরা, এত মানুষ, এত কিছু সামনে পারফর্ম করা। অনেক ভালো হয়েছে, কিন্তু তুমি যে আজকে ভালো পারফর্ম করে যেটা করলে আমাদের এক্সপেকটেশন আরও বাড়িয়ে দিলে। নেক্সট টাইম আমরা চাবো তুমি আরও অনেক ভালো করো, তো তোমাকে আরও সাহস করে আরও সুন্দর করে পারফর্ম করতে হবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আচ্ছা, ওকে আমরা যতটা পিচ্ছি ভাবছি ততটা পিচ্ছি কিনা আমি একটু জানতে চাই। এই যে উনি এরকম করলো, হ্যাঁ, এর মানে কি? তার আমার পারফর্ম পছন্দ হয়েছে। শুধু পছন্দ না, এই যে এটার মানে তো একটা আছে, কি বলো? এটার মানে কি? সে আমাকে পছন্দ করছে। পছন্দ করছে, হ্যাঁ, আমার পারফরমেন্স। তার মানে ও কিন্তু পার্থক্যটা বোঝে। তুষার ভাই বলার জন্য মুখে আছে, কারণ তার এত ভালো লেগেছে। নিশ্চয়ই অনেক ভালো পারফরমেন্স ছিল, এবং স্টেজ শুধু না, সামনে ক্যামেরা, তারপরে জাজ,
ওর যে মানে পরীক্ষা হচ্ছে সেটাও কিন্তু ও বুঝতে পারছে, জানে সব কিছুর পরেও সব কিছু ভুলে গিয়ে অনেক ভালো হয়েছে মহিবুল্লাহ, অনেক ভালো হয়েছে। মহিবুল্লাহ তুমি কিন্তু দুর্দান্ত, মানে তোমাকে আমি ফাইনাল পর্যন্ত দেখতে চাই এবং আমি দেখতে পাচ্ছি যে ফাইনালের এপিসোডটা মহিবুল্লাহকে দিয়ে শুরু হচ্ছে, এরকমটাই যেন হয়। মহিবুল্লাহ শেষবার মতো আরেকবার বলো, রনি চাচ্চু। রনি চাচ্চু। ওকে, এবার আমিন দাদু বলো। কেন আবার আমার হাতে বলো, আমিন চাচ্চু বলো। বলো আমি কাটলাম। আমিন চাচ্চু বলা যাবে? কাটলাম। আচ্ছা ইয়ে কি বলবা? কাটলাম। ফারিয়া আন্টি বলো। নো, তার হাতে রাবার আছে মনে হয়। উনাকে তো বলা যাবে, উনি কিন্তু আঙ্কেল মতো। হ্যাঁ না, রাবার আছে। ওকে ঠিক আছে, তুমি যাও, এখানে যাও। না, ছেলেটা খুব চালাক, রাবার আছে সেটা দেখলো কিন্তু বাবার বয়সী সেটা দেখলো না। তুমি শুধু বলির পাঠা আমাকেই পেলে। মহিবুল্লাহর জন্য জোরে একটা হাততালি হোক। ওকে, কেবলমাত্র একই পারফরমেন্স দেখলাম, ছোট্ট একটা বাচ্চা এসে মন জয় করে ফেললো। যারা আজকের এপিসোডে সব মিলিয়ে মন জয় করবে আপনাদের এবং আমাদের বিচারকের, তার হাতেই কিন্তু থাকবে মার্সেল রাইস কুকার। আজকে আমরা বরিশালে আছি, যেই বরিশালে শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন এবং আমরা এসেছি জীবনানন্দ দাশের শহরে। জীবনানন্দ দাশ তিনি কিন্তু সম্পর্কে আমার খুবই ক্লোজ হন, তিনি সম্পর্কে আমার দুলাভাই হয়, দুঃসম্পর্কের দুলাভাই, কারণ আমার বাড়ি হচ্ছে নাটোর। জীবনানন্দ দাশের সঙ্গে নাটোরের বনলতা সেনের কিন্তু একটা সম্পর্ক ছিল। আপনারা কেউ জানেন যে বনলতা সেন কে ছিল? মূলত বলা হয়ে থাকে জীবনানন্দ দাশ এই যে বনলতাকে লিখেছেন, বনলতা নামে নাকি কেউ ছিল না। আদতে যেটা হয়েছে যে উনি বউয়ের কারণে সাক্ষাৎকার দিয়েছেন যে এ নামে কেউ নেই, কাল্পনিক। আমি জানি যে তিনি ছিলেন, বনলতা সেন ছিলেন। উনার ভাইয়ের নাম মূলত গৌরী সেন, যে বলে না লাগে টাকা দেবে, গৌরী সেন। তো সব আমাদের এলাকার তো একটা সম্পর্ক তৈরি তো আছে। এবার আমরা বরিশালে এমন একজনকে ডেকে নেব যে বরিশালে অডিশন দিয়েছে, তার বাড়ি ফরিদপুর, গোপাল কর্মকার তার নাম। সে আসার আগে তার অডিশন কেমন ছিল চলুন একটু দেখে নিই। ওয়ালাইকুম সালাম। সেদিন আমি আর আমার হাসিব ভাই মেলায় ঘুরতে গেলাম, ঘুরতে গিয়ে তো দেখি সুন্দর সুন্দর মেয়ে। তো আমাদের হাসিব ভাই একটা মেয়েকে বলে বসলো, কি সুন্দরী, যাইবানি কি আমার সাথে? এই শুনে তো মেয়েটা রেগে বেগে তার বাবাকে নিয়ে আসলো। তার বাবা এসে হাসিব ভাইয়ের কলার ধরে বলতেছে, তেমন মেয়েরা কি কইছস? তখন আমার হাসিব ভাই বললো, সেদিন আমার মদনদার বউ মদনদাকে বলছে, মদন আমি কি তোমাকে ভালোবাসি না? তুমি বল্টুর বউয়ের মতো খারাপ মেলা কাছে থাকতে পারলা? এই শোনা তো মদনদা বললো, তুমি ঠিকই কইছো, বল্টুর বউ আসলেই খারাপ। আমার কাছ থেকে 300 টাকা রেখে দিল। সঙ্গে সঙ্গে বৌদি বললো, 300 টাকা? আমি তো বল্টুর কাছ থেকে 100 টাকা রাখি। আপনার নাম হচ্ছে গোপাল, আপনার মধ্যে একটা গোবিন্দ গোবিন্দ ভাব আছে, আপনি জানেন এটা? কেউ বলছে গোবিন্দ ব্যাপার আছে যে গোপাল গোবিন্দ, গোপাল গোবিন্দ। ওকে কি আমাদের সাথে ঢাকায় নিয়ে যায়? গোপাল ভালো ছেলে, আপনি কি তাকে আমাদের সাথে রাখবেন কি তাকে তাড়িয়ে দিবেন? কি মনে হয়? আমি কি একবার থ্যাংক ইউ বলবো আপনাকে? না থ্যাংক ইউ। সুসময় এস কার্ডটা দেখো কি করে। সে তো তাহলে বেশি কিছু করতে পারবে না। দিদি নমস্কার। নমস্কার। সে তো তাহলে আর কিছু করতে পারবে না। তাইলে আর গার্লফ্রেন্ড হয়েছে গোপাল। যাই হোক, এনিওয়েস এগুলো আমরা পরে আলাপ করবো। হ্যাঁ ঠিক আছে। আপাতত আমার কাছ থেকে ও হচ্ছে ইয়েস, আমার কাছ থেকে ইয়েস। ওকে, দুজন যেহেতু বলেছে আমার কাছ থেকেও ইয়েস। গোপাল চলে আসে। আচ্ছা, বিচারকরা মানে হাসবে নাকি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে? মানে আচ্ছা শাওন, তুমি তো ছিলে বিচারক হিসেবে, হ্যাঁ ইশতিয়াক ভাইও, মানে যখন কেউ আসে যোগ বলে, মানে ওই সময় কি ভাবতে থাকো? না, প্রথমত আমরা অ্যাপিয়ারেন্সটা দেখি, অ্যাপিয়ারেন্স দেখার পরে একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয় যে আসলে ও মনে হয় ভালো যোগ বলবে, এবারে হাসাবে। যখন দেখি যে শুরুই করে একটা উল্টাপাল্টা যোগ, তখন তো মন খারাপ হয়। মানে নেবো কি নেবো না ভাবতে থাকো, নাকি ভাবো যে এরপর আমি কি কমেন্টস দেবো সেটা ভাবতে থাকো? টেনশন করে যদি আমার চেয়ে ভালো হয়ে যায়। এবার যার অডিশন দেখলাম আসছে ফরিদপুরের ছেলে গোপাল কর্মকার। আসসালামু আলাইকুম দাদা। রনি ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাবার ভাই। আমিন ভাই, একটা সময় ছিল যখন অন্ধকার দেখলে খুব ভয় পাইতাম। কিছুদিন আগে
হাতে কারেন্ট বিলের কাগজ পাইলাম, এখন আলো দেখলে ভয় পাই। তো সেদিন আমার গার্লফ্রেন্ডকে ফোন দিলাম, হ্যালো জান তুমি কি করতেছো? যা শোনা, আমি তোমার বান্ধবীর সাথে নাগিন দেখতেছি। আচ্ছা তোমার বান্ধবীর সাথে নাগিন দেখতেছো তার টিভিতে না আয়নায়? আমাদের শাওনদা আমাকে এসে বলতেছে, ভাইরে আমার বিয়েনকে তো আমি খুব ভালোবাসি, বলতো কি করি? আরে শাওনদা আপনার বিয়েনকে আপনি ভালোবাসেন তা বলে দেন। সাহস নাই রে ভাই। আরে দাদা সাহস নাই, আপনি আপনার বিয়েনের সামনে যাবেন, গিয়ে বলবেন বিয়ান আপনি তো আমার খুব দামি একটা জিনিস চুরি করে ফেলছেন। তো শাওনদার সেভাবেই তার বিয়েনের কাছে গেল, গিয়েই বলতেছে বিয়ান আপনি তো আমার খুব দামি একটা জিনিস চুরি করে ফেলছেন। সঙ্গে সঙ্গে বিয়ান বলল, প্লিজ বিয়াই কাউকে বললেন না, এই নেন আপনার মানি ব্যাগ। তো আমাদের এলাকার বাচ্চু ভাই তার ছেলেকে নিয়ে মাঠে ঘুরতে গেল। তো ঘুরতে যাই তার ছেলেকে বলতেছে, সবুজ ওই পূব পাশের জমিটা দেখতেছিস, ওইটা ছিল আমার দাদার দাদার। ওই দাদার দাদা যখন মারা যায় এই জমির মালিক হয় আমার দাদা, আর দাদা যখন মারা যায় পৈতৃক সূত্রে এই জমির মালিক হয় আমার আব্বা। আব্বা যখন মারা যায় আমি এই জমি জামা দেখাশোনা করতেছি, আমি এখন এই জমির মালিক। এই শুনে বাচ্চুবার ছেলে বলতেছে, তো আব্বা তুমি মরবা কবে? তো সেদিন বাজার থেকে আসার সময় আমার ব্যাগ থেকে কিছু আলু এবং পটল রাস্তায় পড়ে গেল। তুষার ভাই এত দামি সবজি ফেলে আসা কি ঠিক হবে? ভাই আমি তো সবজিগুলো রাস্তা থেকে তুলে ব্যাগে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফেসবুক স্ক্রল করতেছি, করতে করতে দেখি কোন হতচ্ছাড়া যেন ছবি তুলে ক্যাপশন দিছে, দেখুন দারিদ্রতা আজ রাস্তায়। গত রাতে আমি আমার বউকে বললাম, জান মাথাটা একটু টিপে দাও তো। আরে মাথা ব্যথা, আচ্ছা আমি যখন ছিলাম না তোমার মাথাটা কে টিপে দিত বলো তো? আরে তুমি যখন ছিল না তখন তোর মাথা ব্যথাই ছিল না। তো সেদিন দেখি একটা স্কুল ড্রেস পরা একটা ছেলে তার মাকে টেনে হেসড়ে স্কুলে নিয়ে যেতেছে। আমি তো পুরোপুরি অবাক। তো বললাম, এই ছেলে তোমার স্কুল তুমি যাবে, তো তোমার মাকে নিয়ে কেন যাইতেছো? সঙ্গে সঙ্গে ছেলে তো বললো, ভাইয়া উনি আমার আম্মা না, উনি আমার স্কুলের ম্যাডাম, ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ডেটিং মারতেছিল। যে ম্যাডাম ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ডেটিং মারছিল সেই ম্যাডামই আজকে আগে বলবে। ম্যাডাম আপনি এরকম ফাঁকি দিয়ে কোথায় কোথায় গেছেন একটু জানতে চাই। না না এগুলো সুযোগ পাইনি। আপনি সুযোগ পাননি? মানে আমাকে তো চিনে মানুষ, কিভাবে যাব? ওকে ঠিক আছে, দেখা যাক এখানে আমরা কোনো সুযোগ তৈরি করতে পারি কিনা। অবশ্যই। ওকে কেমন লেগেছে? আমার ভালো লেগেছে, সুন্দর ছিল। আমি বুঝতে পারছি আপনি একটু নার্ভাস, বাট নেক্সট টাইম আমি এক্সপেক্ট করবো আরো ভালো পারফরমেন্স, আর বাকি সব ঠিকঠাক ছিল। বাবা এই যে প্রথম পারফরমেন্স একটু নার্ভাসনেস থাকবে। একজন ম্যাডাম কি সুন্দর করে নিজে বুঝলো এবং সেটা বুঝিয়ে দিল। এভাবে যদি সব মেয়েরা স্যাক্রিফাইসটা করতো না তাহলে কিন্তু আমরা আসলে আস্তে আস্তে ভালো করতে পারতাম। তুষার ভাই আপনার কেমন লেগেছে একটু যদি বলেন। ওর হাসির মতন ভালো লেগেছে। ওর একটা সুইট হাসিটা অনেক সুইট না? হ্যাঁ এবং পারফরমেন্স নিঃসন্দেহে খুব ভালো ছিল। আমিন ভাই বলবে যে বললো না যে বিয়ের মানে মাথা ব্যথাটা আগে ছিল না, ও আসার পরে হয়েছে। আমিন ভাই আসলে তাই হয় না? সেটা আমার চেয়ে তুমিই ভালো জানো। ঠিক আছে। গোপাল কর্মকার, তোমার নামে একজন প্রখ্যাত ভার ছিলেন গোপাল ভাঁড়, আমার খুবই প্রিয় একজন ক্যারেক্টার, এবং তার নামের সাথে মিল রেখে তোমার নাম, তুমি তার নামের সম্মানটা রেখেছো। থ্যাংক ইউ স্যার। এবং সত্যি তোমার যে মানে সহজ সরল চেহারার যে ভঙ্গিমা, হ্যাঁ ইনোসেন্সি তোমার চেহারার মধ্যে, যে তুমি কিছুই বোঝো না, মানে খুব ইনোসেন্ট একটা ফেস। মনে হয় যেন উত্তম কুমার এসে দাঁড়ালো স্টেজে, চুলগুলো কি সুন্দর করে আঁচড়ানো, খুবই সুন্দর। আমার কাছে খুবই মজা লেগেছে এবং খুব এনজয় করেছি। হ্যাঁ অল দ্য বেস্ট। মানে কমেডির জন্য এরকম একটা চেহারা কিন্তু খুব দরকার, এবং মানে একটু মনে হবে আলা ভোলা, বাট এইভাবেই বলে বলে সে সবার মন একবারে জয় করে নেবে। থ্যাংক ইউ। ওকে অনেক অনেক ধন্যবাদ। বলে যে বিয়ের প্রথম প্রথম নাকি হাজব্যান্ড ওয়াইফ যে ভালোবাসাটা থাকে এটা ৩-৪ বছর পর এটা নাকি ভাই বোনের মতো হয়ে যায়, এবং তখন ভালোবাসা থাকে না, শুধু মায়া থাকে। আমাদের অনুষ্ঠানের প্রতি আমাদের যেমন মায়া আছে, আমরা এক মায়াকে আনতে চলেছি। বরিশালে যাওয়ার পর বরিশালের অডিশনে আমাদেরও মায়া তৈরি হয়, সেই মায়া আসবে এবার। তার আগে মায়ের অডিশনটা দেখে নেব।
ভাই জি ভাই লাভ ইউ। আই লাভ ইউ টু এখন বলতে পারতেছি না। কেন ভাই খুশি হন নাই? আজকে কালো মেয়ে দেখে ভাই খুশি হন নাই? আমি যদি কালো না হয়ে সুন্দর হতাম তাহলে তো আমি আপনাকে প্রপোজ করতাম না, আমি গিয়ে শাহরুখ খানকে প্রপোজ করতাম। আচ্ছা, গায়ে ফড়িং বসলে নাকি বিয়ে হয়? গায়ে প্রজাপতি বসলে নাকি প্রেম হয়? আচ্ছা আপু, আপনি বলেন, আমার গায়ে তো একটু পরে পরে মশা বসে, তাহলে আমার কি হবে? তোমার ডিভোর্স হবে। আমরা তিনজন মিলেই দেই। চলে আসো। এসো 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 আসো মার্সেল আসো। আচ্ছা, যে পরিবর্তনটা আমরা তো জানি, বিচারকরা সেটা খেয়াল করেছেন যে কোনো মেয়ে পারফর্মার যখন অডিশন দেয় তখন একটা কি যেন ঘটে যায়। বিশেষ করে ইশতিয়াক ভাইয়ের এক্সপ্রেশনটা পুরো চেঞ্জ হয়ে যায়। সে এখানে পারফর্ম করলে কেমন হয় সেটা আমরা অবশ্যই দৃষ্টি রাখবো, এদিকেও রাখবো। আসছে মায়া বরিশাল থেকে। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই, মেন্টরস, রাবার ব্যান্ড। কবি আর আমাদের আমিন ভাইয়ের মধ্যে পার্থক্য কি জানেন? কি? কবি শুধু কবিতাকেই ভালোবাসে, আর আমাদের আমিন ভাই কবিতা, ববিতা, সবিতা কাউকেই ছাড়ে না। জীবনে এতবার ভেঙে পড়েছি, এতবার ভেঙে পড়তে হবে যদি জানতাম, তাহলে ছোটবেলায় হেলদি ফুড বাদ দিয়ে সিমেন্ট খাইয়া বড় হইতাম। এটা ভালো। সেদিন আমাদের শবনম আপু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আচ্ছা, হঠাৎ এক ভিক্ষুক ডেকে বলল, আপা আজকে যদি আমারে ভিক্ষা দেন তাহলে দারুণ একখান অফার আছে। শবনম আপু ভাবলো, ভিক্ষুকের কাছে আবার কি অফার? আপা আজকে যদি আমারে 20টা টাকা ভিক্ষা দেন, বিশ্বাস করেন সঙ্গে সঙ্গে আমি 5 টাকা ক্যাশব্যাক দিমু। আমাদের শাওন ভাই মেসে থাকে। এখন মেসের টয়লেটে লেখা, এখানে গান গাওয়া বাধ্যতামূলক, কারণ সিটকানি নাই। এখন আমাদের শাওন ভাইয়ের কোষ্ঠকাঠিন্য, সে বুঝতেছে না তার কোন গানটা গাইতে হবে। পরীক্ষার পরে যাদেরকে আমি সান্ত্বনা দিতাম, রেজাল্টের পরে এখন তারা আমাকে সান্ত্বনা দিচ্ছে। সেদিন রনি ভাই আমিন ভাইকে বলছে, আমিন ভাই এই বাচ্চারা এত দুষ্ট হয় কেন? আমিন ভাই বলছে, আরে যে জিনিসের জন্মই হয় দুষ্টুমি দিয়ে, সে জিনিস ভদ্র হবে কি করে? সেদিন আমি এক সাধু বাবার কাছে গেলাম আমার একটা সমস্যা নিয়ে। সাধু বাবা আমাকে বলল, ধনুষ্ক গুণতিলক ধনঞ্জয় করুণরত্না দিনেশা মহেশ মধু সন্তোষার রাজলক্ষ প্রবীর জয় বিক্রম মহেশা। আমি বললাম, খুব সুন্দর শ্লোক সাধু বাবা, এর অর্থ কি? সাধু বাবা বললেন, এটা কোনো শ্লোক নয়, এটা হচ্ছে শ্রীলঙ্কা টিমের খেলোয়াড়দের নাম। বাহ বাহ বাহ, মানে যেভাবে বললো আমি তো ভাবলাম যে, প্রথমে ভাবছি এটা আমি জব করব। যেই 5 লাইনটা আসলো, একটু নামগুলো বলো তো, আবার বলো তো কি? ধনুষ্ক গুণতিলক ধনঞ্জয় করুণারত্না দিনেশা মহেশ মধু সন্তোষার রাজলক্ষ প্রবীর জয় বিক্রম মহেশা। বাহ 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 বাহ, ওকে। আমির ভাই, শুরুতে আপনি বলবেন। মায়া, তোমার পারফরমেন্সের মায়াজাল আমাদেরকে সবাইকে আবদ্ধ করে ফেলেছে, অসাধারণ ছিল। মানে কি বলবো, তোমার প্রত্যেকটা জোকস না ডিফারেন্ট, কিন্তু তুমি প্রত্যেকটা জোকসকে এমনভাবে ডেলিভারি করে দিয়েছো যে মনে হয় যেন এটার সাথে এটা কোনো লিঙ্ক আপ আছে। হ্যাঁ, এবং তুমি যে অন্যের একটা জোকস বলছো, এটা মনে হচ্ছে যে নিজের থেকে বলছো। তুমি নিজে এনজয় করেছো, তোমার পারফরমেন্স, ফেসিয়াল পারফরমেন্স অসাধারণ ছিল। মানে একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেখেছি। ফায়ার তো একটা হয়ই ওর জন্য। সুপার। ওকে, শবনম ফারিয়া, আপনার কেমন লেগেছে একটু জানতে চাই। আমারও ভালো লেগেছে, বোঝা যাচ্ছে একটু নার্ভাস। নেক্সট এপিসোডে ওই নার্ভাসনেসটা কাটিয়ে দিলে খুব ভালো পারফরমেন্স হবে। আজকেটা ভালো হয়েছে, কিন্তু আর অনেক ভালো হবে ওটা যদি চলে যায়। তুষার ভাই বলবে, কিন্তু তার আগে তুমি কখনো ভেবেছিলে তুমি জোকস করবে, সবাই হাসবে?
কারণ একটা মেয়েকে দেখলেই তো সবাই এমনি হাসি খুশি হয়ে যায়, জোকস বলে হাসাতে হবে, ভেবেছিলে কখন? আসলে এটা আমি তেমন ওইভাবে ভাবি নাই। যখন আমি সিজন 5 থেকে শুরু করলাম দেখা, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে আমি এইখানে পারফরমেন্স করব। তো ওইটা থেকেই আমার এইখানে এই অবধি আসা। বাহ বাহ বাহ। আমরা এই জায়গাটাই সফল যে আমাদের এই হাসো দেখে অনেক তরুণ তরুণী বা কিশোর কিশোরী তারা ভাবছে যে আমরাও মানুষকে হাসাবো, মানুষকে ভালো রাখবো। তো অনেক ধন্যবাদ। তুষার ভাই, আপনার কেমন লেগেছে? খুব ভালো ছিল, খালি এনার্জি লেভেলটা আর একটু বাড়াতে হবে, আরেকটু বাড়াতে হবে। আজকে প্রথম দিন তো একটু হতেই পারে। কি খাবে? সিমেন্ট খেয়েছে তো না ভাঙার জন্য, এনার্জির জন্য কি খাওয়া যায়? রাইস কুকারে যদি রান্না করে খেতে পারতাম তাহলে এনার্জি লেভেলটা হাই হয়ে যেত। ওয়াও ওয়াও, ও টার্গেট ঠিক আছে। স্মার্ট গাই, স্মার্ট গাই। ওর জন্য মানে আমার সাথে ওর বাজি ছিল যে লাস্ট জোকটা সে আদৌ মুখস্থ বলতে পারবে কিনা। তো সে আমাকে চ্যালেঞ্জ করছিল, সে আমি ক্ষুদ্র মানুষ, আমার বাজির পরিমাণও কম ছিল, 50 টাকা। দিয়ে দাও, দিয়ে দাও, এখনই দিয়ে দাও, এখনই দিয়ে দাও। গুরু দক্ষিণা দিতে হবে। এখন দিলে তো বেশি দিতে হবে, ভাঙতি নাই। দাও দাও। খাল কেটে কুড়াল কেমনে, খাল কেটে কুমির আসবে দেখো। বাবা বাজিতে জিতে গেল। এপিসোড সেটা ফেরত নিয়ে নেব না তো দরকার, এটাকে আমার খাইতে হবে। এই গুরু দক্ষিণা এই স্টেজে প্রথম হলো। বাহ, হ্যাঁ তাই আসলে না, আসলে আমাদের যারা মেন্টররা আছে তারা বিভিন্নভাবে ইন্সপায়ার করে যে আমাদের পারফর্মাররা যেন তার বেস্ট আউটপুট এখানে দিতে পারে। সো মেন্টরদের জন্য জোরে একটা করতাম। মায়ার পারফরমেন্সে বাধা পড়েছে, এই কারণে বলতে চাই, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, হায় রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। এটা জোরে থাক। ওই যে শ্রীলঙ্কার টিমের নাম ঠিকঠাক বলে দিতে পারলো। আমি দুইজনের নাম শুনেছিলাম, আমার মুখস্থ থাকে না। জাপানে একবার গিয়েছিলাম, দুইজনের সাথে দেখা হয়েছিল, কি যেন নাম আমার মনে নাই। একজন সে একটু ওই যে ওয়াশরুমের দিকে চলে গেল, ওর নামটা ছিল হচ্ছে জাপানের, তো তাকেও নাম উঠে আসি। তো তার পাশে একজন ওয়েট করলো, সে বললো যে ওর নাম এই। আমি বললাম তোমার নাম কি? বললে আমার নাম এত ছোট তাকাবো। বরিশালের পেয়ারা মেয়েদের কি চেহারা, ও মিয়া ভাই একটু দাঁড়াও না, তুমি সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাও না, ও মিয়া ভাই একটু দাঁড়াও না, তুমি সুন্দর একটা মাইয়া দেখা বিয়া করাও না। মানে আমাদের আনন্দের সীমা নেই, কারণ আমরা বরিশালের লঞ্চে আছি। বিরতির পর আবারও একবার স্বাগতম, দেখছেন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। আমরা একদিকে যেমন আনন্দে দুলছি, তেমনি এই লঞ্চে যেহেতু বসে আছি আমরা কেমন দুলছি না? দুলছি। তবে আমাদেরও একটু স্বাদ জাগে যে বরিশালের লঞ্চে শুটিং করছি, যদি টাইটানিক জাহাজে শুটিং করতে পারতাম, মনে হয় না? আচ্ছা, টাইটানিক সিনেমা দেখার পর এরকম অনেক ইচ্ছা জাগেনি? হ্যাঁ, ইচ্ছা জাগে। আচ্ছা, আমি জানি শবনম ফারিয়া, আপনার ইচ্ছা জাগেনি যে আমি যদি রোজের মতো হতে পারতাম? তখন মানে জেগেছে। এই সিনেমা দেখে আমিন খান ভাই উনি ভেবেছিস আমি যদি ছবি আঁকতে পারতাম। আচ্ছা, আর্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল না, কি ইচ্ছা ছিল আমিন ভাই? না, সত্যি আমার ছবি আঁকার ইচ্ছা জেগেছিল টাইটানিক দেখার পর। হ্যাঁ, তারপর প্র্যাকটিসও করেছি। ওকে, কিন্তু মানুষের ছবি আর আঁকতে পারিনি, শুধু লকেট, প্রকৃতির ছবি আঁকছি, জাহাজের ছবি আঁকছি, শুধু লকেটের ছবি এঁকেছি। আচ্ছা, আমি একটু জানতে চাই যে টাইটানিক, এই যে মেয়েটা রোজ থাকলো, জ্যাক ডুবে গেল, আপনার কি মনে হয় না যে রোজ একবার বলতে পারতো যে জ্যাক তুমি ওঠো, আমি পানিতে থাকি? কেন একবারও বলেনি? কেন? মানে মেয়েরা এরকম, মেয়েটা বুদ্ধিমান, জানে পরে অনেক জ্বালাবে, যেটা যাওয়ার আগে আগে চলে যাওয়াই ভালো। যে যাওয়ার আসলে চলে যাবে, আর যে থাকার সে থাকবে। বলে রাখি যে প্রত্যেক
পারফর্মার একবার করে পারফরমেন্স করার সুযোগ পাচ্ছে এই রাউন্ডে, এবং আমরা এই রাউন্ড শেষে যারা চলে যাবে যারা থাকবে তাদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে ফাইনালের দিকে চলে যাব এই জাহাজ নিয়ে। একটা জোরে করতালি যারা। এবার যাকে ডাকবো তার নাম আরিয়ান আহমেদ শাওন, বরিশাল মুলাদির ছেলে। তার অডিশন কেমন ছিল চলুন দেখে নিই। পাশের বাসার বাবিরে কয়টা টাকা ধার দিছিলাম, এখন যেদিনে টাকা কটা চাইতে যাই বাবি খালি মোর একটা কথাই কয়, ওয়াও শাওন তোমার কাছে কি হেভি লাগছে, কি ড্রেসিং স্মার্ট। ভাই মনে হয় টাকা কটার পাবো না। হোটেলে গেলাম, যাই দেখলাম হোটেলে লেখা বড় বড় করিয়া প্লেটে হাত ধুইবেন না। অনেক কষ্টে গেলা সে হাত ধুইয়েছি। এখানে আসার আগে সুষমাপুর সাথে দেখা হইলো। আপুর জিজ্ঞেস করলাম, আপু আপনি কি প্রেম করেন? না আমি প্রেম করি না, আমার 14 গোষ্ঠী কোনোদিন প্রেম করে নাই। বিশ্বাস না হইলে আমার বলবেন সাইফুলটা জিজ্ঞেস করেন। সেই দিন সাইফুল ভাইয়ের বাসায় গেলাম, তাই বললাম ভাই খুব টেনশনে আছি, কালকে রাত্রে এক চোরাইশা জানলা খুললা আমার আর আমার বউয়ের মোবাইল চুরি করেছে। এইটা হইনা ঠাস করে থাবর দিল। কয় দো বেড়া এটা কোনো টেনশন হইলো? টেনশন আছি তো মুই, কালকে রাইতে এক চোরাইয়া জানলা খুললা মোর আর মোর বউর ভিডিও করে একটা চাইনিজ গান শুনাই। হ্যাঁ কি বুঝলেন? কি জানি বুঝবেন, এর লেগে অডিও ডিলিট করিয়া লাইছি। আচ্ছা আপু বলেন তো, ছেলেরা যেখানেই যায় সাথে করে মোবাইল নিয়ে যায়, কিন্তু বউ নিয়ে যায় না কেন? মোবাইল ইচ্ছা করলে সাইলেন্ট মুডে রাখা যায়। আমার আম্মু আমার বললো, শাওন ভালো করে পড়াশোনা করো, ভালো বউ পাবা। আব্বাই তো ভালো পড়াশোনা করছিল, কোনো লাভ হয় নাই। আসো আসো নিয়ে যাও। বাহ, এবার যে আসছে সে বরিশাল মুরাদির ছেলে আরিয়ান আহমেদ শাওন। কিন্তু আমি একটু জানতে চাই, এই যে কমেডির জন্য বডি ল্যাঙ্গুয়েজ তো জরুরি, কোনটা বেশি জরুরি, বডি নাকি ল্যাঙ্গুয়েজ? মানে অ্যাকচুয়ালি আপনার কি মনে হয় কোনটা বেশি জরুরি? দুটোই পর্যায়ক্রমে। এবার যে আসছে বরিশাল মুলাদি থেকে আরিয়ান আহমেদ শাওন। আসসালামু আলাইকুম দাদা। হ্যাঁ রনি ভাই। ঠিক আছে। আচ্ছা রনি ভাই, হ্যাঁ বলেন তো মেয়েরা বিয়ের সময় ঘুমটা কেন দেয়? হুট করে কেউ না বলে ওটা আমার গার্লফ্রেন্ড ছিল। আচ্ছা শবনম আপু, মুরগি ডিম পাড়ার পর কক 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 আওয়াজ করে মোরগকে কি বলে? ও গো শুনছো, তুমি বাবা হতে যাচ্ছ। এই তো সেই দিন মোর আব্বাই মোরে কইতে আছে, শাওন সদা সত্য কথা কবি। হঠাৎ কলিং বেল বেজে উঠলো, আব্বা বাড়িওয়ালা আইছে। কইয়া দে আব্বাই বাড়ি নাই। তুষার ভাই, রাত 12টা, স্বামী স্ত্রী পাশাপাশি বসে আছে। স্ত্রী আস্তে আস্তে কাপড় খুইলা স্বামীরে বলতাছে, তোমার এখন কি করা উচিত? দেখো এখন আমি জামা কাপড় কাচতে পারবো না। আমিন ভাই, এই 2-3 দিন আগে শুনলাম আমার বাড়ির পাশে এক লেডিস হোস্টেলে টয়লেটের দরজায় ছিদ্র পাওয়া গেছে। চিন্তা করেন না বস, আমি নজর রাখতেছি। টাকা থাকলে সরকারি চাকরি পাওয়া যায়, টাকা থাকলে নায়ক হওয়া যায়, টাকা থাকলে মন্ত্রী হওয়া যায়, টাকা থাকলে সুন্দরী বউ পাওয়া যায়, আর এর চেয়ে বেশি টাকা থাকলে অন্যের বউও পাওয়া যায়। থ্যাংক ইউ। ওকে, টাকা থাকলে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু যদি মানুষকে হাসানো যায় তাহলে অনেক বড় পুরস্কার পাওয়া যায়। আর এই হাসতে এবার সবচেয়ে বড় পুরস্কার 5 লক্ষ টাকা। জানি না কে পাবে এবার। প্রতিযোগীদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, আমাদের বিচারকরা চুলচেরা বিশ্লেষণ করছে। শুরুতেই তুষার ভাই বলবেন যে কেমন ছিল আরিয়ান আহমেদ শাওন? ও অনেক নার্ভাস ছিল, টেন্স ছিল, খুব তাড়াতাড়ি বলে ফেলছো সব। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এখনের জন্য খালি না, ভবিষ্যতে যদি তুমি পারফরমেন্স করো, পাঞ্চ লাইন হলো মেইন বিষয়। সেই জায়গাটাই কিন্তু ক্লিয়ার না, তোমার ছেড়ে দিচ্ছ। এনার্জি ভালো ছিল, চেষ্টা ভালো ছিল, ভালো হবে।
শবনম ফারিয়া আরিয়ান ভালো ছিল, কিন্তু ওই যে ভাইয়া যেটা বললো টেল ড্রপ হচ্ছিল, একটু তো প্রথমবার নার্ভাসনেস থাকাটাই স্বাভাবিক, বাট ওভারঅল ইট ওয়াজ নাইস। আমিন ভাই সবসময় কি এরকমই নড়াচড়া করো? জি। নাকি জাহাজের লঞ্চে আসে জন্য? লঞ্চে এসছে এই জন্য মনে হয় না? অবশ্যই। আচ্ছা গ্রুমাররা ওর স্ক্রুটা একটু টাইট করে দিও। ওর স্প্রিংটা বেশি নড়াচড়া করছে ইদানিং। স্ক্রু তো নাই, টাইট করবো কি দিয়ে? আমার মনে হচ্ছে এটা রনির দোষ। ও আসার আগে তুমি বললা বডি ল্যাঙ্গুয়েজ 50-50, ও দুটাই করছে। আমি একটু বলি যে অ্যাকচুয়ালি যাদের স্ক্রু ঢিলা তারাই কিন্তু হাসতে আসে। না তোমার পারফরমেন্স সুন্দর ছিল, সব সুন্দর ছিল। হ্যাঁ এখন হচ্ছে কি তোমার এই স্ট্যান্ড আপ কমেডির প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। এটা এখন আর ভাড়ামিতে নেই, এটা এখন একটা সফিস্টিকেট লেভেলে সুন্দর একটা পর্যায়ে চলে আসছে আস্তে ধীরে ধীরে, এবং সেই পর্যায়টা তোমাকে ধরতে হবে। হ্যাঁ স্মার্টলি নিজের উপর কনফিডেন্ট থাকবে, ডেলিভারি দিবে, দেখবে অনেক সুন্দর লাগবে আরো। ঠিক আছে, ওকে ওকে। আরিয়ান আহমেদ শাওন, আশা করব যেন এর পরের প্রস্তুতিটা অনেক ভালো হয়। আমিন ভাই যেভাবে বলেছে নিজেকে সেভাবে তৈরি করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। এবার বরিশাল থেকে যে আসবে তার নাম ফাহিম আমান সোয়াদ। তার অডিশন কেমন ছিল চলুন সেটা আগে দেখে। বাংলাদেশের জনগণ আর বিবাহিত পুরুষ এই দুইটা জিনিসের মধ্যে আসলে মিল কোথায়? কোথায়? দুইজনই একসময় স্বৈরাচারের কবুল বলছিল। আমি একদিন আমার বন্ধু শামসুরে জায়গা কইতেছি যে মামা দেখ, আমার বউয়ের দুইটা বিশাল সমস্যা আছে। এক, সে আমার চোখে চোখ রেখা কথা কয়। দুই, তার মাথায় আসলে কিছু ঢুকেই না। শামসু আমারে কইল তুই একটা কাজ কর, তোর বউর একটা স্মার্টফোন কিনা দে। দিলাম স্মার্টফোন কিনা। শামসু কইল মামা এখন কি অবস্থা? আমি কইলাম প্রথম সমস্যার সমাধান হয়ে গেছে, এখন সে আর আমার চোখে চোখ রেখা কথা কয় না, কোমরে চোখ রেখা কথা কয়। আর দ্বিতীয় সমস্যা তুই তো বুঝতেই পারতেছস, হাওয়া এখন ঢোকে। শাওন ভাই আমাদের সামনে বসে আছে। শাওন ভাইয়ের চশমাটা অনেক সুন্দর। এই শাওন ভাইয়ের চশমা আর সুষমাদির চেহারা, এই দুইটার মধ্যে মিল কই কন্ত? কোথায়? অনেকগুলা লেয়ার আছে। এই যোগ আর ইস্তিয়াক ভাই টাকের মধ্যে মিল কই কন্ত? হ্যাঁ দুইটাই ফ্ল্যাট। পার্থক্যের জায়গা দেখাই। এই যে গত দুইটা যোগ কইলাম, এবার ইস্তিয়াক ভাই টাকের কথা কইলাম, এই দুইটা জিনিসের মধ্যে একটা আসলে মিসিং। এই দুইটা যোগের মধ্যে মিল বা পার্থক্য কিছু নাই, ব্যাপারটা মিসিং। কেন মিসিং কন্ত? লাফটার নাই। ব্যাপারটা একদমই তা না। এই জায়গায় একটা সুন্দর মেয়ে নাই, সুষমা পাসওয়ার্ড। ওকে, চেনা রাস্তায় আবার তোমাকে স্বাগতম। যেহেতু ওয়েলকাম টু মহাসড়ক। শাওনের দিক থেকে আসছে, আমার মনে হয় তুই সাইন করে দিলে বেটার। ইয়েস, আই অলরেডি সাইন্ড। এসো 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 আসো মার্সেল আসো। অডিশন দেখেই বোঝা যাচ্ছে সে কিন্তু বস পাবলিক। এবার আপনাদেরকে মাথাতে আসছে বরিশালের ছেলে ফাহিম আমান সোয়াদ। ভুলে যাও শবনম, দাগগুলো মুছে ফেলো, সংকট স্বীকার করে নাও। পারফরমেন্স যদি দুর্বল থাকে তাহলে প্রেমিক হোক বা পারফর্মার সবাই এমনি গান গায়াই কাটায় দিতে চায়। তো ওই দিন আমার আম্মা আমারে ধরছে, ধরে কইতাছে তোরে পাঠাইছি ভার্সিটি পড়াশোনা করতে, তুই হাসতে যাই হাসি মজাক কেন করতাছস? আমি আম্মারে কইলাম আম্মা পাঠাইছো তো ভার্সিটি, এখন ওই সিটির মেয়র হওয়ার জন্য লড়াই করতেছি। রনি ভাই কখনো নেশা করবেন না। নেশা করা অত্যন্ত খারাপ। নেশা করলে ভাই অনেক সমস্যা। প্রথমত যারা নেশা করে তারা নিজেরা কি কয় নিজেরাই ভুলা যায়। দ্বিতীয়ত ভাই ভুলে গেছি, একটা আন্ডারপ্যান্টের ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি দিয়ে ইদানিং আন্ডারপ্যান্ট চুরি হইতাছে, কিন্তু ফ্যাক্টরির কর্তৃপক্ষের মাথা নষ্ট, কোনোভাবেই চোর খুঁজে বাইর করা যাইতেছে না। হঠাৎ করে বুদ্ধি বাইর হইলো যে যখন ফ্যাক্টরি দিয়া কর্মচারীরা বের হইব তখন চেক করা হইলো, কিন্তু দেখা গেল সবার পরনে একটা করে আন্ডারপ্যান্ট, অর্থাৎ চোর পাওয়া যাইতেছে না। এইবার নতুন ম্যানেজার আসলো, আগের ম্যানেজার বাদ, নতুন ম্যানেজার নতুন ট্রিক নিয়ে আসলো। নতুন ম্যানেজার আয়া নতুন ট্রিক যেটা দেখাইলো এটা হইতেছে যখন সবাই ঢুকবে তখন চেক করা হবে। এবার চেক করে কি পাওয়া গেল কন্ত? কেউ আসলে এখানে আন্ডারপ্যান্ট পইরা আসে না। তো আমার বন্ধু পোংটা, ও লোকাল বাসের ড্রাইভার, ওদিন পোংটার বউ আমার কাছে আসছে, আইসা কইতাছে
ভাই আপনার বন্ধুর সাথে আমি আর সংসার করব না, তাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি বললাম মা কেন, পুংটা করছে কি? না পুংটা আমাকে সারা রাত ধরে আদর করে, সারা রাত ধরে আদর করে, এটা তো ভালো কথা, তাইলে তারে ডিভোর্স কেন দিবেন? না লোকাল বাসের ড্রাইভার তো প্রত্যেকটা স্টপে স্টপে এতবার ব্রেক দেয় যে গন্তব্যে যাওয়ার আর ইচ্ছেই থাকে না। খালি পুংটার বউ না ভাই, নিজের প্রেমিকাও মাঝে মাঝে আমার কাছে আসে। আমার প্রেমিকা ওই দিন আইসা আমারে কইতাছে, জান তুমি তো অনেক সুন্দর গান গাও, আমাকে একটা রোমান্টিক গান গেয়ে শোনাও না, আমার মতো সফট। আমি বললাম হ্যাঁ এটা তো আমি শোনাইতেই পারি তোমাকে, তুমি একটা কাজ করো, সুরটা ধরো, আমি গানটা ধরতেছি। প্রেমিকা সুর ধইরা আছে, আমি গান ধরছি, প্রেমিকা সুর ধরছে, আমি গান ধরছি। হঠাৎ করে প্রেমিকা সুর ছাইরা দিল। আমি কইলাম কি তুমি সুর ছাড়লা কিসের জন্য? বলে না তোমার সফট গানটা হার্ড রক হয়ে গেছে। হাতে হাত হাতে ওটা। ভাই জোকস কইতেছি, মজা করতেছি অবশ্যই, কিন্তু তার মানে এই না যে আমার রাগ নাই। আমার বহুত রাগ ভাই, আমার এত রাগ এত রাগ এত রাগ। আমার প্রেমিকা এক দরবেশ বাবার কাছ থেকে আমার রাগ কমানোর জন্য একটা তাবিজ আইনা দিছিল। ইদানিং মাথা একটু ঠান্ডা। রনি ভাই তাবিজটা দেখবেন? হ্যাঁ দেখবো দেখবো। রাগে মনে হয় ভাই সিরা ফেলাইছি। কিন্তু ভাই রাগী মানুষেরও দুঃখ থাকে, দুঃখ আমারও আছে। ওই প্রেমিকারেই আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিছিলাম ভাই, এখন প্রেমিকাও নাই, ফেসবুক আইডিও নাই। So thank you everyone, that's all from me. ও যে দুর্দান্ত বোঝা গেছে প্রথম দিন বলে, যাই হোক দেখি রাগে তাবিজ তো ছিঁড়ে ফেলেছে। আমি একটু জানতে চাই, এই যে রাগে আমরা অনেক সময় মাথার চুল ছিঁড়ি, ইশতিয়াক ভাই আপনি কি করেন? আপনার কিভাবে রাগ প্রকাশ করেন ইশতিয়াক ভাই, একটু জানতে চাই। আমার রাগ কন্ট্রোল করতে করতে এখন আর রাগ হয় না, চুল ছিঁড়তে ছিঁড়তে সব শেষ। আচ্ছা আমি একটু খবর পেয়েছি বলে এখানে না থাকলেও এই গোডাউনে নাকি অনেক আছে, এবং সে নাকি গলায় চেন পড়লে সেটা নাকি খুঁজে পাওয়া যায় না, এই লেভেলের। আমার গলায় একটা চেন আছে, এটা মাঝে মাঝে আমি খুলে রাখি। তো ইশতিয়াক ভাই আর আমি পাশাপাশি বেডে, মানে একই বেডে দুইজন পাশাপাশি, তা আমি এটা নিয়ে ঘুরাইতেছিলাম এমন করে, হঠাৎ হাত থেকে ছুটে গিয়ে ইশতিয়াক ভাইয়ের বুকে পড়ে। আমি 10 মিনিট খুঁজে পাই নাই। আমার খুবই মন খারাপ ছিল, আমার এত পছন্দের চেনটা আমার আর খুঁজে পাবো না। পরে চিরুনি দিয়ে আছড়া বের করছি। ওকে, আমরা এখান থেকে সরে ওখানে গিয়েছিলাম, আবার এখানে আসতে চাই। এন্ট্রিটা কিন্তু একটু মনে করে দিতে চাই, দারুণ। আচ্ছা এই গানটা কি আদৌ আছে নাকি শবনম ওনাকে নিয়েই বলা? সহজিয়া নামে একটা দারুণ ব্যান্ড দল আছে, তো এটা সহজিয়ার গান, আমার ভীষণ প্রিয়, এবং দুটো প্রিয় জিনিস মিলেমিশে একাকার হলে যতটা দারুণ হতে পারে। আচ্ছা কমেন্টস হবে, কিন্তু তার আগে একটু 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 হোক না। হ্যাঁ, ভুলে যাও শবনম, দাগগুলো মুছে ফেলো, সংকট স্বীকার করে নাও, দেখো নেই বলে কিছু নেই, একবার চেয়ে দেখো সবকিছু এখানেই, এই ভুলে যাও শবনম। ওকে, তাহলে শুরুতেই শবনম তিনিই বলবেন। সোয়াদ, ইউ হ্যাভ আ বিউটিফুল ভয়েস, যেটা অ্যাড করে তোমার পারফরমেন্সে। খুব ভালো ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তুষার ভাই, কণ্ঠস্বর তো নিঃসন্দেহে খুবই ভালো, পারফরমেন্স ভালো ছিল, আর আমার কাছে বেশ ম্যাচিউরড লেগেছে পারফরমেন্সটা, অনেক ভালো ছিল। আমারও মনে হয়েছে যে আজকে প্রথম দিন, ভেতরে যে অনেক কিছু আছে বোঝা যাচ্ছে। আমিন ভাই, 5-1, মানে তুমি হচ্ছে একটা স্ট্যান্ড আপ পারফর্মার হওয়ার যত ধরনের ক্রাইটেরিয়া দরকার, সব ধরনের ক্রাইটেরিয়া তোমার মধ্যে বিদ্যমান। হাইট বলো, ভয়েস বলো, ফ্যাশনেবল বলো, সব কিছু তোমার মধ্যে আছে। সো নিজেকে চ্যাম্পিয়ন হওয়ার মতন করে গড়ে তুলো, এটুকুই বলবো আজকের জন্য। বেস্ট অফ লাক ফর দ্য ফিউচার। মানে এটা ফ্যাশনের জন্য নাকি যে অনেক পকেট টকেট নিয়ে আসা, যে মার্সেলের টাকা পয়সা? ভাই 5 লাখ রাখার জন্য মোটামুটি 6টা পকেট আছে, আমার মনে হয় আরো 4টা দরকার। 4টা আপনার আছে? আমার আছে, আমার আছে। হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ। প্লিজ
জোরে হাত পাঁচজনের পারফরমেন্স শেষ, আমরা ফলাফল দেখব, সেই সাথে আরেকটু আয়োজন রয়েছে বরিশালে, যেহেতু আমরা আছি বরিশালের অডিশনে কারা কারা এসেছিল তাদেরকে আমরা একটু দেখাবো। তার আগে ছোট্ট একটি বিরতি, দেখতে থাকুন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। বিরতির পর আবারও একবার স্বাগত, শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। আস্তে আস্তে জমে উঠেছে আমাদের এই সিজন, আশা করি আস্তে আস্তে আরো 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 ধামাকা আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করতে পারবো। এখানে আমাদের পারফর্মার রয়েছে, একটা জোরে হাততালি হোক তাদের জন্য। আচ্ছা, এই যে একটা জিজ্ঞেস করি, তোমার এসএসসি কোন সালে? 2015। বাহ, খুব স্মার্ট অ্যান্সার দিল। আমার একটা মেয়ের সাথে সখ্যতা গড়ে উঠে তাকে মানে সে আর আমি কতটা পার্থক্য আছে জিজ্ঞেস করেছিলাম, তোমার এসএসসি কোন সালে? সে বলল মোর এসএসসি বরিশালে। বরিশালে, বাস বলে দিল। ওকে, আমরা তো পাঁচজনের পারফরমেন্স দেখেছি, যারা অডিশনে টিকে ছিল তাদের পারফরমেন্স আমরা দেখেছি, কিন্তু এমন অনেক পারফর্মার এসেছিল বরিশালে যাদেরকে আমরা শেষ পর্যন্ত আমাদের এই লঞ্চে আনতে পারিনি, আমরা স্থান দিতে পারিনি এই হাসর মূল পর্বে। কিন্তু তাদের একটা দুইটা জোক, তাদের অভিব্যক্তি সব কিছু আমাদের মন ছুঁয়েছে, তাদের ভালো লেগেছে। সেই ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করতে চাই। চলুন দেখে আসি যে অডিশনে কারা আমাদের মন জয় করেছিল। প্লিজ। আমি একজন নাপি, তো আমি নাপিতে এই লিগে কি আপনারা আমার অপমান করবেন? না, আমরা সবাই নাপি। আমি ওপেনে, আপনারা গোপনে। দেখে মনে হচ্ছে খুব স্মার্ট একটা ছেলে, অন্যরকম একটা লুক আছে, চুল টুল সব অন্যরকম, পারফরমেন্সটা তো এরকম হতে হবে। এবার আম্মু একটা জোক বলেন। বয়ফ্রেন্ড ডিয়ার ভালোবাসা, বয়ফ্রেন্ডকে ভালোবেসে ডিয়ার ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হিন্দু ভাইদের নমস্কার এবং অন্যান্য ধর্মের ভাইদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। জি, আমাকে অনেকেই চিনবেন কারণ চেনারই কথা। বিশেষ করে আমি 64টা জেলা 68,000 গ্রাম বাংলা ঘুরে থাকি। কি বলবো, এবার মতো হওয়ার সম্ভাবনা নাই আর। তুমি যদি হও নুডলস, আমি হব সেমাই। আজকে এই শ্বশুর বাড়িতে মুই হইছি অস্থির জামাই। এই হইল আমার শ্বশুর বাড়ির এক্সপিরিয়েন্স। এর পরবর্তী এক্সপিরিয়েন্স আপনাদের আবার শোনাবো। ধন্যবাদ। পরবর্তী রাউন্ড বলতে আপনি শিওর হলেন কি ভাষে? আপনাকে পরবর্তী রাউন্ডে আমরা নিব। আমার এলাকার একটা মেয়ে রাস্তায় ঝাড়ু দিচ্ছে, তো এটা আমি দেখছি, আমার পাশাপাশি আমার আম্মুও দেখছে। তো আম্মু দেখে একটা বাংলা সিনেমার ডায়লগ দিল, ইস এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। তো আম্মু যেহেতু বলছে এরকম একটা মেয়ে যদি বেটার বউ হতো, মেয়েটার আমি বিয়ে করলাম। বিয়ের 3 দিন পর সে আমার বাসার সামনে অনুসরণ করছে, হাতে পোস্টারে লিখছে, আন্দোলনের সময় রাস্তা ঝাড়ু দেওয়ার পক্ষে ছিলাম, কিন্তু বিয়ের পর ঘর ঝাড়ু দেওয়ার পক্ষে নেই। জীবনে দুটো জিনিস কখনোই করবেন না। এক, কখনো কাউকে টাকা ধার দিবেন না, আর যদি টাকা ধার দেন কখনো সেটা চাবেন না। আপনি এই দুইজনের মাঝখানে বইয়া অনেক সুখে এবং খুশিতে আছেন। আরো অনেক অনেক প্র্যাকটিস থাকবে ভাইয়া, ঠিক আছে? আমার এক ফ্রেন্ড আমাকে বলতেছে সাদাত বেরে তোর বাইর লিগে ঠিক করবি। আমি কই আমার বাইর লিগে সাদাত বেরে ঠিক করবি, আমার বুইনের লিগে ঠিক কর। কাই আরে আমার কথাটা শেষ করতে দে। তুই তো কয়দিন আগে কইলি তোর বাইর বলে টিউশনি লাগবে, হে লিগে কইছে যে সাদাত বেরে তোর বাইর লিগে ঠিক করবি। জোকস বলার যে বিষয়টা সেটা আসলে আমি পাই নাই আসলে। বরিশালের ভাষা কিন্তু অনেক সুন্দর। ভাই কিছু বলবেন? ওই যে ইশতিয়াক, লম্বা চুলালা ছেলেটা যে নাপিতের গল্প বললো, ছেলেটা তো ভালো পারফর্ম করছিল, মানে ওর চুল বেশি বলে তুমি তাকে নিলে না? হিংসা হিংসা হিংসা। এবং অ্যাকচুয়ালি ওই ছেলেটা কিন্তু ওই ইশতিয়াক ভাইকে মিন করে বলেছে যে সবাই নাপিত, কেউ ওপেনে কেউ গোপনে। ইশতিয়াক ভাইকে আমি দেখেছি যে সে কিন্তু নিজেই করে। ওকে, আমার খুব ভালো লেগেছে যে এক মা তার বাচ্চাকে নিয়ে এসছে। এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো লাগার, যে এক মা চাইছে যে তার বাচ্চাটা পারফর্ম করুক হাসোতে। আগে কিন্তু এই জায়গাটা ছিল না। আমি একটু বলতে চাই যে এই মাকে স্যালুট জানিয়ে আমি আমার জায়গাটা শেয়ার করতে চাই, যে আমি আজকে এই জায়গাটা এসছি, এই যে কমেডি করছি, মানুষকে হাসাচ্ছি, এর পেছনে আমার মায়ের
অবদান অনেক 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 বেশি। আমার মায়ের জন্য হাততালি। তিনি যদি রাগ করে আমাকে বাড়ি থেকে বের করে না দিত, আমার এই জায়গায় আসা হতো না। আমরা অনেক বকবক করেছি, অনেক ফান করেছি, কিন্তু আজকে এই 5 জন বসে আছে যে কে আছে পুরস্কার পাবে। তোমাদেরকে পুরস্কার দেবার জন্য এই পাশে 3 জন বসে আছে, তারা পুরস্কার নিয়ে রেডি, নিজেদের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে। প্লিজ 5 জন এখানে চলে আসো। আচ্ছা, আমি এই যে বলছিলাম যে বাড়ি থেকে উৎসাহ দিচ্ছে বাবা মা, আসলে পরিবারের সাপোর্ট না থাকলে আসলে মন জয় করা কঠিন হয়ে পড়ে। তো যে সকল গার্ডিয়ানরা পারমিশন দিয়েছেন তাদের জন্য জোরে একটা করতালি আমাদের পক্ষ থেকে। এতক্ষণে বোঝাপড়া শেষ, ফলাফল প্রস্তুত। কে পুরস্কার পাচ্ছে, কি মনে হয় কে পেতে পারে? প্রত্যাশা কে রাখো? প্রত্যাশা আছে ভাই, আশা তো সবারই থাকে, দেখা যাক পূরণ হয় কিনা। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমারও আশা আছে। আমারও আশা আছে 100%। 100% আছে। তোমার কি মনে হয়? এনার্জি লেভেল বাড়াতে হলে অবশ্যই রাইস কুকার প্রয়োজন। আশার চেয়ে বেশি পুরস্কারের প্রতি ভালোবাসা আছে। ভালোবাসা আছে, ওকে। এ পাশ থেকে বরাবর বলছে যে এনার্জি বাড়াতে হলে মার্সেল রাইস কুকারের ভাতই খেতে হবে। বাহ, কিন্তু ফলাফল এখানে মানে এই প্রথম মনে হয় যে হাসর এই যাবৎকাল যতগুলো পারফরমেন্স হয়েছে প্রিভিয়াসে, অনেক আগে সিজন 1, 2, 3, 4, 5, 6 এবং প্রাথমিক পর্যায়ে জাজদের এত কনফ্লিক্ট হয়নি কখনোই। আমি ফেস করিনি। হয়তো একজনকে আমরা সাথে সাথে চুজ করে সিলেক্ট করে ফেলতে পেরেছি খুব ইজিতে। এই প্রথম আমাদের অনেকবার আমরা ইতিমধ্যে 2 থেকে 3 বার নিজেদের পয়েন্ট লেভেল যোগ করলাম, করলাম, এটা করলাম, ওটা করলাম। অলমোস্ট সবাই কাছাকাছি, যারা মার্কস পেয়েছে অলমোস্ট সবাই, কেউ হয়তো 0.5 বেশি পেয়েছে, কেউ 0.5 কম পেয়েছে, এমন সিচুয়েশনে আছে। ভাইয়া তাহলে একটা কাজ করি, ভাইয়া প্লিজ একটু কিছু মনে করবেন না, ওই রাইস কুকারটা কই? রাইস কুকার তুমি নিয়ে নিবে? না না, যেহেতু সবাই কাছাকাছি ফার্স্ট পুরস্কারের, আমি একটু জাস্ট সবার অন্তত সবার কাছাকাছি একবার তো গেল, একবার গেল, ঘুরে এলো, এইটুকু। সেজন্য মোটামুটি আমরা একটা ডিসিশনে পৌঁছেছি, এই যে আজকে আমরা একজনকে রাইস কুকার দিব না। আহা, এটা আবার কেমন হলো? কারণ যেহেতু তোমরা সবাই ভালো করেছো, এই রাইস কুকারটা থাক, ভাত রান্না হোক, তারপর তোমাদের সবাইকে খাওয়াবো। বাহ, ভালো বুদ্ধি। কিন্তু আমরা একটা দেব না বলেছি, আজকে রাইস কুকার আমরা 2টো দিচ্ছি। এবং এই 2 জন হচ্ছে মোহাম্মদ মহিবুল্লাহ এবং ফাহিম আমান। আমরা বরিশালে এসেছি, আমাদেরকে বরিশালের মানুষ অনেক আপ্যায়ন করেছে। বরিশালের মানুষদের জন্য আরো একবার জোরে হাততালি। আমাদের বিচারকদের জন্য একটা হাততালি হয়ে যাক। আমরা আজকের মতো বিদায় নেব। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30টায় আমরা হাজির হব এই শো নিয়ে, মানুষকে ভালো রাখবার জন্য আমাদের এই আয়োজন, যার নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। চলুন আমরা বরিশালের মানুষদের একটু উৎসর্গ করে 2 লাইন গাইতে গাইতে আজকে বিদায় নিতে চাই। সাগর পাড়ের মানু মোরা, মগো বাড়ি বরিশাল, কমে পাইবেন মগো মতো, কমে পাইবেন মগো মতো, এত নদী এত খাল, মগো বাড়ি বরিশাল। সাগর পাড়ের মানু মোরা, মগো বাড়ি বরিশাল।